আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লার্ন ইংলিশ উইথ সাব্বির চ্যানেল। সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সামনে এসএসসি পরীক্ষা এবং সবাই হয়তো পরীক্ষা নিয়ে খুবই দুশ্চিন্তাগ্রস্ত। তো ক্লাস 9-10 শিক্ষার্থী অথবা এসএসসি পরীক্ষার্থী, আপনি যে কোনো ধরনের পরীক্ষার্থী হন না কেন, আমি জানি যে লিটারেচার পার্টটা আপনাদের কাছে বেশ কঠিন লাগে। তো আমি সবসময় চেষ্টা করি যে এই লিটারেচার পার্টটা যতটা ইন্টারেস্টিং ওয়েতে এবং যতটা ইজিয়েস্ট ওয়েতে আপনাদের কাছে প্রেজেন্ট করা যায় সেভাবে আমি কাজ করতে চাই। তো আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করি। আশা করি এই ধরনের ভিডিও আপনারা দেখার পরে আপনাদের যত ধরনের কনফিউশন আছে দূর হবে। লিটারেচার পার্টটা একটা ইন্টারেস্টিং এরিয়া হতে পারে আপনার জন্য। আশা করি আপনি এই বিষয়টা আয়ত্তে আনতে পারবেন। তো আজকে আমাদের আলোচনার বিষয় টু মাদার্স রিমেম্বার্ড, দুই মায়ের স্মরণে, বাই জন স্নো ডানকানসন। তো এটা ক্লাস 9-10-এর পাঠ্য বইয়ের একটা কবিতা এবং কবিতাটা খুবই ইন্টারেস্টিং এবং আমি চেষ্টা করব যে ইন্টারেস্টিং ওয়েতে কবিতাটা আমি কীভাবে আপনাদের সঙ্গে আলোচনা করতে পারি। তো আশা করি সম্পূর্ণ লেকচারটা ভালো করে শুনবেন। ইউটিউবে অনেক ধরনের অনেক ভিডিও পাবেন, কিন্তু এই ভিডিওটা এই ইউনিক এদিক দিয়েই যে ভিডিওতে আমি থিমেটিক ডিসকাশন করার চেষ্টা করেছি। প্রথমে কবিতা লাইন বাই লাইন এক্সপ্লেনেশন করব, পরবর্তীতে কবিতার থিমেটিক ডিসকাশনগুলো আলোচনা করার চেষ্টা করবো। আপনারা ইউটিউবের অনেক এক্সপ্লেনেশন পাবেন, কিন্তু থিমেটিক ডিসকাশন খুব একটা পাবেন না। তো মূলত হচ্ছে একটা কবিতা আপনাকে একটা লাইন, সামান্য একটা লাইন হতে পারে, তবে একটা লাইনের 10টা এক্সপ্লেনেশন, 10 রকমের ব্যাখ্যা থাকতে পারে। তো আপনাকে এই ব্যাখ্যাগুলো জানতে হবে, প্লাস আপনি যদি থিমগুলো ভালো করে বুঝতে পারেন, কনটেক্সটগুলো বুঝতে পারেন, উত্তর করা কিন্তু অনেক ইজিয়েস্ট হবে আপনার জন্য। তো আমি সেভাবে বোঝানোর চেষ্টা করবো আপনাদের। আশা করি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। তো প্রথমে শুরু করি কবির সম্পর্কে। কবি হচ্ছেন জন স্নো ডানকানসন এবং তিনি 1930-এ জন্মগ্রহণ করে 1921 সালে মৃত্যুবরণ করেন এবং তিনি একজন আমেরিকান কবি এবং তিনি এই কবিতাটা মূলত উৎসর্গ করেছে ট্রিবিউট টু হার ওন মাদার, তার নিজের মাকে। কেননা আমরা জানি প্রত্যেক মানুষের জীবনে তার মাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ পৃথিবীতে আসার, আমরা যে পৃথিবীতে আসি, পৃথিবীর আসার আগ থেকে শুরু করে আমরা মাতৃগর্ভ থেকেই কিন্তু আমরা মায়ের যত্নে বড় হতে থাকি। তো আমাদের পুরো জীবনটা আমরা যে যত সময় না পর্যন্ত নিজেরা ইন্ডিপেন্ডেন্ট না হইতে পারি, পুরো সময়টা আমরা ইন্ডিপেন্ডেন্ট হওয়ার পরেও কিন্তু আমরা মায়ের উপর নির্ভরশীল। তো মায়ের মতো ভালোবাসা বা মায়ের মতো আদর যত্ন স্নেহ কিন্তু আমরা অন্য কারোর কাছে পাবো না। তো এই কথাগুলো বিবেচনা করে কবি তার মাকে উৎসর্গ করে বা তার মায়ের কথা স্মরণ করে এই কবিতাটা লেখার চেষ্টা করেছেন। তো কবিতার টোনটা খুবই মেলাঙ্কলিক টোন, লাভিং টোন, ভালোবাসার টোন, কারণ এখানে তার মায়ের প্রতি ভালোবাসা, তার মায়ের প্রতি শ্রদ্ধা এবং রিফ্লেকটিভ। কেননা বারবার তার মায়ের পুনরাবৃত্তি হচ্ছিল তার মায়ের সঙ্গে তার স্মৃতি এবং তার সন্তানদের সঙ্গে তার স্মৃতি কী হতে পারে, মাদার সন রিলেশনশিপ বা মাদার ডটার রিলেশনশিপ কীরকম হতে পারে, সে বিষয়টা এখানে খুব ক্লিয়ারেস্ট ওয়েতে তুলে ধরা হয়েছে। তো প্রথম যে স্ট্যান্ডার্ডটা বা প্রথম 4 লাইনের মধ্যে আমরা দেখতে পারি যে প্রথম 4 লাইনে আই হ্যাড 2 মাদার্স, আমার 2জন মা ছিল। 2 মাদার্স আই ক্লেইম দাবি করা, আমি দাবি করছি 2জন মা ছিল। 2 ডিফারেন্ট পিপল, ডিফারেন্ট ভিন্ন, তাহলে 2 ডিফারেন্ট পিপল, তারা 2জন ভিন্ন মানুষ ছিল। ইয়েট দ্য সেম নেম, কিন্তু তাদের নাম ছিল একই। হ্যাঁ, 2 সেপারেট ওমেন, সেপারেট আলাদা বা ভিন্ন, ওমেন মহিলা, তারপর 2 সেপারেট উইমেন, 2জন ভিন্ন মহিলা। ডাইভার্স আলাদা হওয়া বা ভিন্ন হওয়া, বাই ডিজাইন, তার তারা ওই 2জন আলাদা মহিলা ছিল কিন্তু তারা ভিন্ন হয়েছিল, আলাদা হয়েছিল কিসের দ্বারা, ডিজাইনের দ্বারা, আকৃতির দ্বারা। বাট আই লাভড দেম বোথ, কিন্তু আমি তাদের উভয়কে ভালোবাসি। বিকজ, কারণ দে ওয়ার মাইন, তারা ছিল আমার, মাইন আমার। তো এখানে প্রথম 4 লাইনে কবি বুঝাইতে চাচ্ছেন যে তার 2টা মা ছিল এবং সে দাবি করছে যে তার 2টা মাই ছিল। 2 ডিফারেন্ট পিপল, এবং তারা 2জন ভিন্ন মানুষ ছিল। ইয়েট উইথ দ্য সেম নেম, একই নামে 2জন ভিন্ন মানুষ ছিল। 2 সেপারেট ওমেন, 2জন ভিন্ন মহিলা, আলাদা নারী। ডাইভার্স বাই ডিজাইন, তারা আলাদা হয়েছিল বা ভিন্ন হয়েছিল আকৃতির দ্বারা। বাট আই লাভ দেম বোথ, কিন্তু কবি বলতেছেন যে সে তাদের 2জনকেই ভালোবাসতো, কারণ 2জনেই কি ছিল, দে ওয়ার মাইন, তার ছিল 2জনেই, ঠিক আছে, মাইন আমার। তো এখানে ক্লেইম হচ্ছে দাবি করা। হ্যাঁ, ডাইভার্স বাই ডিজাইন হচ্ছে ডাইভার্স আলাদা হওয়া, তারপরে ডিস্টিংক্ট ইন ন্যাচার আর কন্ডিশন, অবস্থা অথবা প্রকৃতি ভেদে হচ্ছে তারা আলাদা ছিল। তো আমরা পরবর্তী লাইনগুলোতে চলে যাব, লাইন নাম্বার 5 to 10। দ্য ফার্স্ট মাদার, প্রথম মা, হু ক্যারিড মি হেয়ার, যে মাকে এখানে নিয়ে আসছে, এখানে বলতে পৃথিবী, যে প্রথম মা তাকে পৃথিবীতে নিয়ে আসছে। গেভ বার্থ, তাকে জন্ম দিয়েছিল। অ্যান্ড নার্সড, তাকে লালন করেছিল।
অ্যান্ড লাঞ্চড মাই ক্যারিয়ার। লাঞ্চড মানে নির্বাহ করা বা সঞ্চালনা করা, মানে তার মানে জীবনকে পরিচালনা করেছিল বা তার জীবনকে আরম্ভ করে দিয়েছিল। হি ওয়াজ দ্য অন, সে হচ্ছে ওই জন হুজ ফিচার্স, যার বৈশিষ্ট্য, ফিয়ার্স মানে ফিচার্স মানে বৈশিষ্ট্য, যার বৈশিষ্ট্য আই বিয়ার, বিয়ার মানে বহন করা, আমি বহন করি। তো মানে বিষয়টা হচ্ছে যে মায়েদের বৈশিষ্ট্য কিন্তু আমরা অনেকটা বহন করি। মানে ধরেন সন্তান যখন জন্ম লাভ করে হয়তো তার বাবার মতো দেখতে হয় কিছুটা, তার মায়ের মতো কিছুটা দেখতে হয়, তো বা তার বৈশিষ্ট্য বা তার আচরণ কিছুটা তার মায়ের মতো হয় কিন্তু। তো কবিও এখানে সে কথাই বোঝাতে চাচ্ছেন যে শি ওয়াজ দ্য ওয়ান হুজ ফিচার্স আই বিয়ার, মানে সে হচ্ছে ওই জন যার বৈশিষ্ট্য আমি বহন করি, মানে তার শরীরে বা তার মধ্যে হয়তো ওই ধরনের বৈশিষ্ট্য আছে যেটা তার মায়ের মধ্যে ছিল। কমপ্লিট উইথ দ্য ফেসিয়াল এক্সপ্রেশন আই ওয়ার, অবশ্যই কমপ্লিট উইথ দ্য ফেসিয়াল এক্সপ্রেশন, তার যে মুখের অঙ্গিভঙ্গি আই ওয়ার আমি পরিধান করি, তার মানে বোঝাতে চাচ্ছেন যে তার শরীরের যে এক্সপ্রেশন অঙ্গিভঙ্গি এটাও তার মায়ের মতো। হ্যাঁ, তো আমি পুরোটার আবার সামারি করলে যে কী আসে এটা বলতে চাচ্ছেন যে যে প্রথম মা হচ্ছে সেই মা যে তাকে কী করছে, উপ ক্যারিড নিয়ে, যে তাকে এই পৃথিবীতে নিয়ে আসছে, গেইভ বার্থ যে জন্ম দিয়েছে, নার্সড অ্যান্ড লাঞ্চ মাই ক্যারিয়ার, এবং তার জীবনকে নির্বাহ করে দিয়েছে। হ্যাঁ, মানে প্রথম মা তাকে পৃথিবীতে আনছে, জন্ম দিয়েছে, লালন করছে এবং তার জীবনকে পরিচালনা করেছে বা জীবন নির্বাহ করে দিয়েছে। এবং সে হচ্ছে সেই জন, মানে প্রথম মা যার বৈশিষ্ট্য সে বহন করে, মানে ওই যে জন্মের সময় সন্তানেরা মায়ের বৈশিষ্ট্য লাভ করে, তো ওই রকম সেও বলতেছে যে সেও কি তার মায়ের বৈশিষ্ট্য বহন করে বা তার মধ্যে আছে সেগুলো। কমপ্লিট উইথ দ্য ফেসিয়াল এক্সপ্রেশন আই ওয়ার মানে তার যে ফেসিয়াল এক্সপ্রেশন মুখের অঙ্গিভঙ্গি সে পরিধান করে, মানে তার ভিতরে ওই ধরনের এক্সপ্রেশন অঙ্গিভঙ্গি আছে তার মায়ের মধ্যে যেরকমটা ছিল। অনেক সময় যে আমরা বলি যে সন্তান মায়ের বৈশিষ্ট্য পেয়েছে এরকম। তো এখানে আমরা কিছু অ্যাডজেক্টিভ দেখতে পাই বা কিছু বৈশিষ্ট্য দেখতে পাই মায়ের, যে মা তার জন্য কী কী করছে আর কি, দ্য স্যাক্রিফাইস অফ আ মাদার। দেন লাইন নাম্বার 11-14, অ্যাজ আই গট ওল্ডার, আমি যত বৃদ্ধ হচ্ছি বা বড় হচ্ছি, শি সামহাউ ইয়ঙ্গার গ্রু, সে কী হয়ে যাচ্ছে, সে ইয়ঙ্গার হয়ে যাচ্ছে, সে তরুণী হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে বিষয়টা হচ্ছে আমরা যখন শিশু থাকি তখন আমাদের মায়েরা কিন্তু তরুণী থাকে। হ্যাঁ, তো আমরা যখন বড় হতে থাকি তখন কিন্তু আমাদের মায়েরা মানে যদিও তারা বৃদ্ধ হয় কিন্তু তারা কিন্তু আরও আগের থেকে ইয়ঙ্গার হয়, ঠিক আছে, তরুণী হয়। এবং মানে প্রথম দিককার কথা চিন্তা করেন, যখন একটা মা প্রথম সন্তান হয় তখন কিন্তু তার বয়স খুব একটা বেশি হয় না, তো ওই সন্তান যখন বড় হইতে থাকে প্রথম সন্তানটা তখন কিন্তু তার মা তরুণী হইতে থাকে, তখন কিন্তু সে বৃদ্ধ বয়সের পর্যায়ে যায় না। হ্যাঁ, তো এইখানে প্রথম সন্তানের কথায় আপনি কল্পনা করে বিষয়টা চিন্তা করেন যে অ্যাজ আই গট ওল্ডার, যখন আমি বড় হচ্ছিলাম, বৃদ্ধ হচ্ছিলাম, শি সামহাউ ইয়ঙ্গার গ্রিউ, মানে মানে সে কী হচ্ছিল, কোনোভাবে সে হয়তো তরুণী হয়ে যাচ্ছিলো আরও। হ্যাঁ, মানে সে তো আর বৃদ্ধের পর্যায়ে যাওয়ার মানে বয়স এখনও হয় নাই তার। হ্যাঁ, অ্যান্ড উই লাভ মানে আমরা হাসতাম অ্যাজ জাস্ট মাদার অ্যান্ড ডটার ডু, যেরকম মা এবং কন্যারা করে, মানে কন্যারা হাসে যেরকমভাবে তারাও সেরকমভাবে হাসতো। তো একটা জিনিস দেখবেন যে সন্তানের সঙ্গে মায়েরা কিন্তু প্রচুর পরিমাণে হাসে, মানে এটা মানে বাচ্চারা তো অনেক ধরনের অনেক কিছু বলে। হ্যাঁ, তো বলার পরে সন্তান যখন হাসে সন্তানের সঙ্গে মায়েরা হাসে, তো ওই বলছে যে মা এবং কন্যারা যেরকম হাসে তারাও সেরকম হাসতো। বাট দেন কেইম দ্য টাইম, কিন্তু তখন বলছে যে দেন তারপরে কেইম এসেছিল দ্য টাইম, ওই সময় দ্যাট যখন আর মাইন্ড ক্লাউডেড সো, তার মন কী হয়ে গেলো, মেঘাচ্ছন্ন হয়ে গেলো। মাইন্ড মানে মন, ক্লাউডেড মানে মেঘাচ্ছন্ন হওয়া, তার মনটা মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছিল। অ্যান্ড আই সেন্সড মানে অনুভব করা। ঠিক আছে, তো আমি অনুভব করেছিলাম দ্যাট যে দ্য মাদার আই নিউ মানে জানতাম। হ্যাঁ, জানার মানে পাস্ট ফর্ম, নোটস ফর পাস্ট ফর্ম। দ্য মাদার আই নিউ, যে মাকে আমি চিনতাম জানতাম, উড সুন গো, খুব দ্রুতই চলে গেল। মানে ওই যে মাকে চিনতো, যে মা সবসময় হাসাহাসি করতো, গল্প করতো, সেই মা তার সঙ্গে গল্প করতেছে না, তার সঙ্গে হাসাহাসি করতেছে না। তো মূল বিষয়টা এখানে হচ্ছে যে আমরা একটা পর্যায়ে যাই দেখি আমরা যখন একটু বড় হয়ে যাই তখন কিন্তু ওই যে আমরা ছোটো থাকতে যেরকম মায়ের সঙ্গে হাসাহাসি করতাম, খেলাধুলা করতাম, ওই জিনিসটা আমরা কিন্তু আর পাই না। আমরা কিন্তু একটা সময় যে অনুভব করতে পারি যে মায়েদের সঙ্গে আমাদের একটু দূরত্ব হয়ে যায়। হ্যাঁ, তো কবিও এই জিনিসটা অনুভব করতে পারছে যে সে অনুভব করছে যে সে তখন একটা সময় চলে আসলো যখন তার মায়ের মন মেঘাচ্ছন্ন হয়ে গেল, মানে মা তার সঙ্গে এরকম হাসাহাসি করতেছে না, খেলাধুলা করতেছে না, এবং সে অনুভব করলো যে মাকে সে চিনতো জানতো সেই মাটা খুব দ্রুতই চলে গেল। হ্যাঁ, মানে সেই মাটা এখন আর তার সঙ্গে মানে পরিচিত মনে হচ্ছে না। হ্যাঁ, তো এই 4-5 লাইনে যদি আমি সামারি করি তাহলে সামারিটা দাঁড়াচ্ছে হচ্ছে যখন আমাদের লেখক বৃদ্ধ হয়ে যান, হ্যাঁ, বা বড় হন, ঠিক আছে, বড় হচ্ছিল, তখন তার মা আরও তরুণী হয়ে যাচ্ছিল এবং তারাও হাসতো যেরকম করে মা এবং কন্যারা হাসে। কিন্তু তারপরে সময় আসলো যখন তার মায়ের মনটা মেঘাচ্ছন্ন হয়ে গেল এবং সে অনুভব করলো যে সে যে মাকে চিনতো সে খুব দ্রুতই চলে গিয়েছিল। হ্যাঁ,
তো পরবর্তী লাইনগুলো আমরা পড়বো, লাইন নাম্বার 15 to 18। সো কুইকলি শি চেঞ্জড, সে খুব কুইকলি মানে দ্রুত, চেঞ্জড মানে পরিবর্তন হওয়া, সে খুব দ্রুত পরিবর্তন হয়ে গিয়েছিল। অ্যান্ড টার্নড ইন্টু দ্য আদার, হ্যাঁ, এবং রূপান্তরিত হয়ে যাওয়া, টার্ন মানে রূপান্তরিত হয়ে গেল ইন্টু দ্য আদার, অন্য একজনে। আর স্ট্রেঞ্জার, স্ট্রেঞ্জার মানে অপরিচিতা, একজন অপরিচিতা, ড্রেসড মানে পোশাক পরিধান করেছিল ইন দ্য ক্লথেস অফ মাই মাদার, আমার মায়ের পোশাক পরেছিল। মানে দেখেন, আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমাদের মায়েরা তরুণী ছিল, তো তখন কিন্তু তাদের চেহারার যে ফিজিক্যাল স্ট্রাকচার, হ্যাঁ, তাদের যে ফিজিক্যাল মানে বিউটি, এগুলো কিন্তু মানে বৃদ্ধ বয়সের মতো এরকম ছিল না। হ্যাঁ, তো তারা যখন বৃদ্ধ হয়ে যায় তখন কিন্তু তাদের ফিজিক্যাল উইকনেস চলে আসে, তাদের চেহারার একটু ডাল হয়ে যায়। তো এই যে যে বিষয়গুলো, কবি এই বিষয়টার দিকে এখানে ফোকাস দিচ্ছে, মানে যে সে যে মাকে চিনত, শৈশবের মা, হ্যাঁ, সেই মা কিন্তু আর এখন নাই, সেই মাটা পরিবর্তিত হয়ে গেছে, এবং পরিবর্তিত হয়ে সে খুব দ্রুতই একটা অন্যজন বা অন্য মানুষে রূপান্তরিত হয়ে গেছে। একটা মনে হচ্ছে সে অপরিচিতা, সে যে মাকে চিনত সেই মা না, সে একটা অপরিচিত লোক হইতো, যে হয়তো তার মায়ের পোশাক পরে আছে, এরকম একটা কিছু বলতেছে, যে পোশাক পরিবর্তন হয়নি, পোশাকটা তার মায়ের পোশাকে আছে, কিন্তু ওই পোশাক পরিধানের করা যে লোকটা, যে মাটা, সেই মায়ের চেহারার আকৃতিটা পরিবর্তন হয়েছে। হ্যাঁ, ওহ শি লুকড দ্য সেম, তাকে দেখতে একই রকম লাগছিল, অ্যাটলিস্ট অ্যাট আর্মস লেন্থ। আর্মস লেন্থ বলতে নিকটবর্তী দূরত্ব, মানে একটু ফারে ওয়ে থেকে বা একটু দূরবর্তী দিক থেকে দেখলে মনে হচ্ছিল কি যে সে একই লোক, মানে একটু দূর থেকে দেখে মনে হচ্ছিল যে সে একই লোক হবে। হ্যাঁ, ওই মানে তার যে ইয়ঙ্গার মা এবং তার যে ওল্ড মা, পুরাতন এবং বর্তমান মা, এই দুটা লোকে একটু দূরবর্তী দিক থেকে মনে হবে যে একই লোক তারা, ঠিক আছে। বাট নাও শি ওয়াজ দ্য চাইল্ড অ্যান্ড আই ওয়াজ হার স্ট্রেংথ, এবং সে হচ্ছে এখন কি শিশু, অ্যান্ড আই ওয়াজ হার স্ট্রেংথ, আমি তার স্ট্রেংথ মানে হচ্ছে শক্তি। হ্যাঁ, আমি তার শক্তি। তো মূলত আমরা যেটা জানি যে মায়েরা আমাদের শৈশবে দেখে, আমরা তাদের সন্তান থাকি, এবং আমরা যখন বড় হয়ে যাই তখন মায়েরা সন্তানে রূপান্তরিত হয়, মানে মায়েরা আমাদের সন্তান হয় এবং আমরা তাদের অভিভাবক, আমরা তাদের গার্ডিয়ান হই, আমরা তাদের শক্তি হই, আমরা তাদের হাতের লাঠি হই, কারণ আমরা তখন তাদের সন্তানের মতো লালন পালন করি। হ্যাঁ, তো কবিও এখানে সেটাই বলতে আছে যে মায়েরা, মানে সে যে মাকে চিনত সেই মাটা এখন চাইল্ড হয়ে গেছে, শিশু হয়ে গেছে, এবং সে হয়ে গেছে তার শক্তি। হ্যাঁ, তো এখানে এটা সামারি করলে কি আসে, সো কুইকলি শি চেঞ্জড অ্যান্ড টার্নড ইন্টু আদার, সে খুব দ্রুতই পরিবর্তিত হয়ে গেছিল এবং অন্যজন রূপান্তরিত হয়ে গেছিল। স্ট্রেঞ্জার ড্রেস ইন দ্য ক্লোথেস অফ মাই মাদার, একজন অপরিচিত আমার মায়ের পোশাক পরিধান করেছিল। ও শি লুক দ্য সেম, তাকে দেখে একই মনে হচ্ছিল, অ্যাটলিস্ট অ্যাট আর্মস লেন্থ, মানে অন্তত পক্ষে একটু নিকটবর্তী বা একটু দূরবর্তী, মানে নিকটবর্তী দূর থেকে আর কি, ঠিক আছে, একটু দূর থেকে। বাট নাও শি ওয়াজ দ্য চাইল্ড অ্যান্ড আই ওয়াজ হার স্ট্রেংথ, এখন সে হচ্ছে শিশু, আমি হচ্ছে তার শক্তি। Then line number 92 to 22, this is the last part of the poem. We would come full circle, ঠিক আছে, বলছে যে we would come full circle, বলছে আমরা এসেছিলাম একটা পূর্ণ সার্কেলের মধ্য দিয়ে। হ্যাঁ, উই ওমেন, কবি এখানে নিজেকে বলতেছে যে উই ওমেন, তারা বা কবিরা, নারীরা, বলছে থ্রি, তারা হচ্ছে নারীরা তিনজন, ঠিক আছে, থ্রি। মাই মাদার দ্য ফার্স্ট, আমার মা যে প্রথম মা, দ্য সেকেন্ড যে দ্বিতীয়, যে বৃদ্ধ বা বয়স্ক যে মা সে, অ্যান্ড মি এবং কবি নিজেই, মানে তারা তিনজন, মানে তারা বলছে নারীদেরকে তিনটা সার্কেল, তিনটা বৃত্তের মধ্যে দিয়ে আসতে হয়, যেটা হচ্ছে বলছে যে উই ওমেন থ্রি, আমরা নারীরা তিনজন, ঠিক আছে। তো প্রথম জন হচ্ছে তার মা, হ্যাঁ, প্রথম মা আর কি, দ্য ফার্স্ট, দ্য সেকেন্ড হচ্ছে বৃদ্ধ মা, অ্যান্ড কি মি, কবি নিজেই, কারণ কবি নিজেও কি মা হবে, মানে তারও তো সন্তান হবে, সেও তো মা, ঠিক আছে। তো পরবর্তীতে বলছে অ্যান্ড ইফ মাই ওন চিলড্রেন শুড কাম টু আ ডে, তো বলছে আমার সন্তানেরা, হ্যাঁ, শুড কাম টু আ ডে, এই যদি এই দিনে আসে, হ্যাঁ, মানে যে তখন কি তারাও কি হবে, সন্তান হবে, মানে তার মায়ের কথা চিন্তা করতেছে, যে তার মায়ের জায়গায় এখন সে নিজেকে কল্পনা করতেছে, কিন্তু যদি তার সন্তানের এরকম একটা দিন আসে, ওয়েন আ নিউ মাদার কামস, যখন একটা নতুন মা আসবে, অ্যান্ড দ্য ওল্ড গোস অ্যাওয়ে, এবং পুরাতন জন চলে যাবে, ওই যে মানে তার সন্তানেরা যখন তার তরুণ মাকে দেখবে, মানে একটা নতুন মাকে দেখবে, মানে যে বৃদ্ধ মা, এবং দ্য ওল্ডার গোস অ্যাওয়ে, এবং যখন তরুণী মা চলে যাবে সেই কথা বলতেছে। হ্যাঁ, so I would ask of them nothing that I didn't do, I would ask them nothing, আমি তাদের কাছে চাইবো না, আক্স মানে চাওয়া, মানে তাদের কাছে চাইবো না, নাথিং কিছুই চাইবো না, দ্যাট আই ডিডেন্ট ডু, মানে আমি যেটা করিনি সেটা আমি চাইবো না। লাভ বোথ অফ ইউর মাদার্স, তোমার উভয় মাকে ভালোবাসো, অ্যাজ বোথ হ্যাভ লাভড ইউ, যেহেতু উভয় তোমাকে ভালোবেসেছিল। তো এখানে পুরো প্যারাটা সামারি করলে আসে যে কবি বলতেছেন যে তারা নারীদের নারীদের মানে একটা পূর্ণ সার্কেল, একটা বৃত্তের মধ্যে দিয়ে আসতে হয়, সার্কেল মানে বৃত্ত, এবং হচ্ছে নারীরা, আমরা নারীরা হচ্ছে তিনজন বা থ্রি। মাই মাদার দ্য ফার্স্ট, আমার মা হচ্ছে প্রথম মা, যে ইয়ঙ্গার মাদার, দ্য সেকেন্ড হচ্ছে দ্য ওল্ডার মাদার, অ্যান্ড মি, এবং কবি নিজেই, হ্যাঁ, দ্য পয়েট হারসেলফ, অ্যান্ড
ইফ মাই ওন চিলড্রেন শুড কাম টু আ ডে, এবং আমার সন্তানরা যদি কোনো একটা দিনে আসে, when a new mother comes and the old goes away, যখন নতুন মা আসবে এবং পুরাতন জন চলে যাবে, এরকম যদি একটা দিনে তার সন্তানেরা উপনীত হয়, তারা সন্তানেরা যদি আসে, আই উড আস্ক অফ দেম নাথিং দ্যাট আই ডিডেন্ট ডু, আমি তাদের কাছে চাইবো না যেটা আমি করিনি। লাভ বোথ অফ ইউর মাদার্স অ্যাজ বোথ হ্যাভ লাভড ইউ, তোমার উভয় মাকে ভালোবাসো যেহেতু তোমার উভয় মা তোমাকে ভালোবেসেছে। তো ভিডিওটা আর দীর্ঘায়িত করতে চাই না, কারণ এক সময় মানে ভিডিওটা একবার করতে চাইলে অনেক সময় ভিডিও দেখতে দেখতে আপনাদের দীর্ঘ মানে সময় দেখার পরে একটা আলসেমি চলে আসতে পারে। তো আপনাদের সুবিধার জন্য আমি এই ভিডিওটার সেকেন্ড পার্ট করব। তো দ্বিতীয় পার্টে আমি যেহেতু দুঃখিত আমি এক পার্টের মধ্যে জিনিসটা আনতে পারলাম না, দ্বিতীয় পার্টে আমি এই কবিতার থিমেটিক আলোচনা, মানে যেটা আপনারা মানে সচরাচর যে ভিডিওগুলোতে পান না, সেই দ্বিতীয় ভিডিওর মধ্যে পাবেন থিমেটিক ডিসকাশন, খুব সহজ করে বিস্তারিতভাবে থিমেটিক ডিসকাশন সহ কবিতাটা তুলে ধরার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে। তো আপনারা আশা করি পরবর্তী ভিডিওটা দেখবেন, কারণ পরবর্তী ভিডিওতে দেখার ফলে আপনাদের ভিতরে এই কবিতা সম্পর্কে বিভিন্ন ধরনের ইনফরমেশন গ্যাদার করতে পারবেন, এবং ইনফরমেশন যখন আপনার থাকবে তখন আপনি কিন্তু খুব সহজে উত্তর করতে পারবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।